আজ আমরা আলোচনা করতে চলেছি হোমিওপ্যাথির এক অত্যন্ত স্পর্শকাতর বিষয়, অর্গানন অফ মেডিসিন। ওয়েল মাই ফ্রেন্ডস, আমরা আজ আলোচনা করব হোমিওপ্যাথির এক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এবং যেমন খ্রিস্টানদের ক্ষেত্রে ধর্মগ্রন্থ বাইবেল, মুসলিমদের জন্য কোরআন, হিন্দুদের ধর্মগ্রন্থ মানা হয় গীতা, বৌদ্ধদের ত্রিপিটক, শিখদের গ্রন্থি সাহেব, তেমনি হোমিওপ্যাথদের অর্গানন অফ মেডিসিন। এই বইয়ের মধ্যেই রয়েছে হোমিওপ্যাথির মূল মন্ত্র, সাফল্যের চাবিকাঠি। আমি বারবারই বলেছি, পোস্টেও দেখিয়েছি যে এই বই ভালো করে না পড়ার জন্য, না বোঝার জন্য চিকিৎসা বিভ্রাট হয়। অনেকে ঠিকমতো না পড়ার জন্য, না বোঝার জন্য একটা ভয় এবং আতঙ্কের মধ্যে থাকে। আবার অনেকে যারা পড়েছে, জুনিয়রদেরকে বা ছাত্রদেরকে যেন জিনিসটা সহজে বুঝিয়ে দেওয়া যায়, সহজে বোঝাতে পারে না, সহজে বোঝানোর ক্ষমতা নেই। শুধু ছোট বাচ্চাকে যেমন মায়েরা জুজু দেখায়, তেমনি জুজু দেখানোর মতন হোমিওপ্যাথিক কলেজগুলিতেও ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ছেলেদের সাথে এই তন্ত্রকথা করা হচ্ছে। এই তন্ত্রকথা চলছে, আমাদের সময়ে চলেছে। আশিসবাবু সাউন্ড কম বলছেন, আপনার সেটের ওখানে ডিস্টার্ব। আমার সেট ঠিক আছে। সো এই তন্ত্রকথা করে চলেছে, এক জিনিস নিয়ে ঘ্যানোর 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 ঘ্যানোর, ভাইটাল ফোর্স ভাইটাল ফোর্স ভাইটাল ফোর্স, মায়াজম মায়াজম মায়াজম। এই দুটো জিনিস নিয়েই আরো বেশি মাথা খারাপ করে দিচ্ছে ছেলেদের। অর্গানন পড়ো, অর্গানন পড়নি, অর্গানন মেনে চলো, অ্যাপ্রোজম এই বলেছে, ওই ফুটনোটে এই বলেছে। মস্তিষ্ক বিকৃতি হওয়ার উপক্রম। সো এখানে তাহলে নেট প্রবলেমে সাউন্ড গন্ডগোল হচ্ছে।
সাউন্ড ঠিক আছে কি, না একটু বেড়েছে, না একই রকম আছে? এখন কি সাউন্ড ঠিক আছে? বেড়েছে একটু? সাউন্ড কি একটু বেড়েছে? সাউন্ড ওকে? ওকে। 1755 সাল হ্যানিম্যানের জন্ম। 10 বছর যোগ করুন, 1765। আরও 10 যোগ করুন, 1775। 4 যোগ করুন, 1779। 1779। 24 বছর বয়সে হ্যানিম্যান এমডি ডিগ্রি নিলেন অনেক কষ্ট করে। তার বাবা একজন পেইন্টার ছিলেন, চিনেমাটির পাত্রে কাজ করতেন, গরিবের সংসার। বাবা ক্লাস 4-এর পরে আর পড়াতে চাইনি, মাস্টার মশাইরা জোর করে পড়ালেন যে তোমার ছেলের মধ্যে পার্টস আছে, প্রতিভাবান, ইন্টেলিজেন্ট বয়, একে পড়াতে চাই। পড়লেন, অনেক কষ্ট করলেন, গ্রাম থেকে শহরে এলেন, ছাত্রদের টিউশনি করে 24 বছর বয়সে 1779 সালে হি গট দ্য এমডি। 1779, 1 বছর বাদ দিই, 1780। আমরা ধরে নিতে পারি 1780 সাল থেকে সে ডাক্তারি আরম্ভ করলো, পাশ করার পরের বছর থেকে। 1780 থেকে 1790, 10 বছর তিনি প্র্যাকটিস করতে লাগলেন। মন ভরল না। তখনকার দিনের চিকিৎসা, অনুন্নত চিকিৎসা, বেহিসাবি চিকিৎসা, অবৈজ্ঞানিক চিকিৎসা, মাথা মুন্ডহীন চিকিৎসা, এম্পেরিক্যাল চিকিৎসা তার কোমল মন মেনে নিতে পারল না। তারা 1779-তে পাশ করলো। 1780 থেকে যদি ডাক্তারি করে 1790 পর্যন্ত ডাক্তারির ফাঁকে ফাঁকে সংসার চালানোর জন্য চেম্বারে মন নেই, ডাক্তারিতে মন নেই। অনেকে বলছে সাউন্ড আগে ঠিক ছিল। তাহলে আগেরটাই দিলাম। ডাক্তারির ফাঁকে ফাঁকে অনুবাদকের ভূমিকা আরম্ভ করলেন। সংসার চালাতে হবে, তখনকার দিনে ফ্যামিলি প্ল্যানিং ছিল না। হ্যানিম্যানের পুত্র সন্তান, কন্যা সন্তান বাড়তে লাগলো। সংসার চালাতে হবে। ইংরেজি বই থেকে জার্মান, জার্মান বই থেকে ফ্রান্স, অনুবাদকের ভূমিকা পালন করতে করতে 1790 সালে আমাদের সবারই গল্প জানা উইলিয়াম কিউলেন্সের ম্যাথমেটিকা অনুবাদ করতে গেলে দেখলেন চায়না বা সিঙ্কোনা বার ম্যালেরিয়া জ্বরের ওষুধ, কারণ এই ওষুধ কাঁপুনি জ্বর তৈরি করতে পারে। তার মাথায় স্ট্রাক হলো যে তাহলে চায়না পরীক্ষা করা যেতে পারে। 1790 সাল। তার জীবনের দিক পরিবর্তন হলো, চিন্তার খোরাক পেলেন। যেমন নিউটন চিন্তার খোরাক পেলেন আপেল গাছের গোড়ায় বসে। আপেল কেন উপরে গেল না? যেমন কলম্বাস চিন্তার খোরাক পেয়েছিলেন মহাদেশ আবিষ্কারের, হ্যানিম্যান চিন্তার খোরাক পেলেন ওষুধ আন্দাজে দেওয়া নয়, ওষুধকে সুস্থ মানব দেহে পরীক্ষা করা যেতে পারে। তারপরে সেই রেকর্ড সিমটমসগুলো খাতায়, ডায়েরিতে রেকর্ড করা যেতে পারে। সেই রেকর্ডের সঙ্গে যখন মিলবে যে রোগীর সিমটম, সেই রোগীকে সেই ওষুধটা দিতে পারে।
1790 সাল থেকে 1796 সাল, আরো 6 বছর টাইম নিলেন হ্যানিম্যান এই থিওরি, এই সিদ্ধান্ত, এই মতবাদ পরীক্ষা নিরীক্ষা করার জন্য। প্রত্যেকটা জিনিস তিনি পরীক্ষা করেছেন, উপলব্ধি করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, অনুধাবন করেছেন, পর্যালোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, অ্যানালিসিস করেছেন, তবে তিনি একটা কনভিকশন বা সিদ্ধান্তে এসেছেন। তাহলে 1780 সাল থেকে 1790 সাল পর্যন্ত মেডিকেল সায়েন্সে বীতশ্রদ্ধ হয়ে অনুবাদকের ভূমিকায় এ বই সে বই অনুবাদ করে সংসার চালাচ্ছিলেন। এই চিকিৎসা আর করবেন না বলে ডিসিশন নিলেন। 1790 সালে যে থিওরি তিনি পেলেন, যে চিন্তার খোরাক তিনি পেলেন, যে ওষুধগুলো আন্দাজে দেওয়া নয়, ওষুধগুলো পরীক্ষা করা যেতে পারে সুস্থ মানব শরীরের মধ্যে, সেই থিওরি নিয়ে, সেই পদ্ধতিতে তিনি আরো 6 বছর পরীক্ষা নিরীক্ষা করলেন 1796 সালে। এই পরীক্ষা নিরীক্ষার ফলে তিনি প্রথম একটি রচনা বের করলেন, অ্যান এসে অন এ নিউ প্রিন্সিপল। আমি একটা নতুন প্রিন্সিপল পেয়েছি, একটা নতুন নীতি পেয়েছি, ফর অ্যাসার্টেনিং দ্য কিউরেটিভ পাওয়ার অফ দ্য ড্রাগস। অ্যান এসে, তিনি একটা রচনা লিখলেন, নাম দিলেন অ্যান এসে অন এ নিউ প্রিন্সিপল, একটা নতুন নীতির উপরে, ফর অ্যাসার্টেনিং দ্য কিউরেটিভ পাওয়ার অফ দ্য ড্রাগস। ওষুধের আরোগ্য ক্ষমতা, ওষুধের মধ্যেই মানুষের আরোগ্য ক্ষমতা একটা ওষুধের ভিতরে কিভাবে লুকিয়ে আছে, অ্যান্ড সাম এক্সামিনেশনস অফ দ্য প্রিভিয়াস প্রিন্সিপলস। নতুন পদ্ধতির সাথে কম্পেয়ার করার জন্যে, কন্ট্রাস্ট করার জন্যে, ডিফারেন্স করার জন্যে, পার্থক্য নিরূপণ করার জন্য আমি নতুন থিওরির সাথে পুরানো থিওরির চিন্তা ভাবনা করেছি। সো তিনি লিখলেন অ্যান এসে অন এ নিউ প্রিন্সিপল ফর অ্যাসার্টেনিং দ্য কিউরেটিভ পাওয়ার অফ দ্য ড্রাগস অ্যান্ড সাম এক্সামিনেশনস অফ দ্য প্রিভিয়াস প্রিন্সিপলস। এই পদ্ধতি, এই এসে, এই রচনায় বলা যেতে পারে বার্থ ইয়ার অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি আবিষ্কারের সূচনা লগ্ন, সূচনা পর্ব 1796 সালকে। তাই আমরা হোমিওপ্যাথির জন্ম, হোমিওপ্যাথির প্রতিষ্ঠা, হোমিওপ্যাথির ফিতে কাটা, হোমিওপ্যাথির উদ্বোধন বলতে পারি হ্যানিম্যানের ওই ছোট্ট আর্টিকেলের মধ্যে, অ্যান এসে অন এ নিউ প্রিন্সিপল ফর অ্যাসার্টেনিং দ্য কিউরেটিভ পাওয়ার অফ দ্য ড্রাগস অ্যান্ড সাম এক্সামিনেশনস অফ দ্য প্রিভিয়াস প্রিন্সিপল। ছাপা হলো কোথায়? তার প্রিয় বন্ধু হুপল্যান্ড, হুপল্যান্ডের জার্নালে। হুপল্যান্ড তখনকার একটা নামকরা ফিজিশিয়ান ছিলেন। তার ম্যাগাজিন ছাপা হল 1796 সাল। 4 বছর যোগ করুন, 1800। তাহলে 1796-90 সালে, 1790 সালে থিওরিটা মাথায় পেলেন উইলিয়াম কিউলেন্সের ম্যাথমেটিকা সিঙ্কোনা বার্গ চ্যাপ্টার অনুবাদ করার সময়। 1790 থেকে 1796 উনি বলেন না, এই থিওরি নিয়ে একটা কিছু কাজ করা যেতে পারে। অনেকগুলো ওষুধ পরীক্ষা নিরীক্ষা করছেন, 6 বছর হয়ে গেল। আরো 4 বছর যোগ করুন, 1860 চলে আসলো। 1800, আরো 5 বছর যোগ করি, 1805। এর মধ্যে তিনি অনেকগুলো ওষুধ, 27টা ওষুধ নিজে পরীক্ষা নিরীক্ষা করে ফেলেছেন। তার পক্ষে সুবিধা হয়েছিল ওষুধ পরীক্ষা নিরীক্ষা করার, কারণ কোনগুলোর মধ্যে ওষুধের পার্টস আছে, কোনগুলোর মধ্যে, কোন ভেজিটেবলস গ্রুপের মধ্যে অ্যালকালয়েড আছে, কোন কোন মেটালিক গ্রুপ ওষুধ তৈরি করা যেতে পারে, তা তার জানার সুবিধা ছিল, কারণ হি ওয়াজ এ গ্রেট কেমিস্ট। কেমিস্ট্রির উপরে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ভাষা জানতেন, ফিজিক্স জানতেন, কেমিস্ট্রি জানতেন। কেমিস্ট্রি তিনি যদি হোমিওপ্যাথি ডাক্তারের আবিষ্কার না করতেন, হোমিওপ্যাথিক চিকিৎসা না করতেন, তিনি কিন্তু একজন খুব উঁচু দরের কেমিস্ট হতে পারতেন।
কেমিস্ট্রির মানুষ। তাই 1805 সালে তিনি 27টা ওষুধ আবিষ্কার করে ফেললেন, পরীক্ষা করে ফেললেন। 1790 1805 15 বছর লাগলো ওনার হোমিওপ্যাথি জয়যাত্রা আস্তে আস্তে এগোতে। 15 বছর ধরে আস্তে আস্তে ওষুধ পরীক্ষা করতে করতে 27টা ওষুধ হয়ে গেলে 1805 সালে তিনি প্রথম ম্যাথমেটিকা বই লিখলেন, ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। আরো 5 বছর গেল, 1810। এতদিন পর্যন্ত হোমিওপ্যাথির চিকিৎসা নিজে করছিলেন, কিছু ছাত্রদের দেখাচ্ছিলেন, কিছু ছাত্র আসছিল, কিন্তু এই হোমিওপ্যাথি আমি আবিষ্কার করলাম। কেন আবিষ্কার করলাম? এইবারে উনি বই লিখবেন বলে ঠিক করলেন 1810 সালে অর্গানন অফ মেডিসিন। যদিও এই অর্গানন অফ মেডিসিনের কি বলতে চাইছেন তার কিছুটা ওই 1805 সালে আরেকটা বই বের করেছিলেন, মেডিসিন অফ এক্সপিরিয়েন্স, তার মধ্যে দিয়েছিলেন। তাহলে বলা যেতে পারে 1805 সালে মেডিসিন অফ এক্সপিরিয়েন্স ইজ দ্য প্রিকারসর অফ অর্গানন অফ মেডিসিন। 1810 সালে ওটাকে মডিফাই করে আরো সুন্দর করে উনি বের করলেন অর্গানন ডার র্যাশনালিন হেলকুন্ডি, অর্গানন দ্য র্যাশনাল আর্ট অফ হিলিং। তখন তার বয়স 55। দীর্ঘ সময় 24 বছর বয়সে ডাক্তারি পাশ করলেন। 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 30 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে তবে তিনি অর্গানন হোমিওপ্যাথি আবিষ্কার করেছি। একটা নতুন থিওরির আমি দিক উন্মেষ করেছি লিখলেন। তখন তার বয়স 55 বছর, 1810 সাল। এই বইয়ের প্রিফেসে তিনি লিখলেন, অর্গানন বইয়ের প্রিফেস, কেন বইটা লিখলেন? কেউ যখন বই বের করে তখন তার প্রিফেসে লেখে তার বইটা লেখার উদ্দেশ্যটা কি, কেন তিনি বইটা লিখলেন। হ্যানিম্যান প্রিফেসে কি লিখলেন? ফার্স্ট এডিশনের 1810 সালের প্রিফেস টু দ্য ফার্স্ট এডিশন। ইট অন হুইচ ম্যানস হেলথ, মানুষের স্বাস্থ্য নিয়ে যেখানে কারবার, হিজ মোস্ট প্রেশাস পজিশন অন আর্থ। অনেক জায়গায় হ্যানিম্যানের হিজ শব্দ পাবেন। হিজ মানে তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন, হিজ মানে গড। সব জায়গায় যেখানে উনি হিজ বলেছেন সেখানে গডকে বুঝিয়েছেন। হিজ মোস্ট প্রেশাস পজিশন অন আর্থ ডিপেন্ডস টাইম who has subjected to its serious, honest investigation and has communicated to the world the results of his conviction in writings. I consider, এই লাইনটা দেখুন, I consider, যারা বাংলা বই পড়ে, বাংলা অনুবাদ পড়ে, তার বই পড়ে, সেগুলো তো আমি কিছু বলতে পারবো না। প্রিফেস টু দ্য ফার্স্ট এডিশন হ্যানিম্যান 1810 সালে, তখন উনি ছিলেন লিপজিগ শহরে। দেখুন এই লাইনটা, আই কনসিডার দ্যাট ইট রিডাউন্স, প্রভূতভাবে সাহায্য করবে। আই কনসিডার দ্যাট ইট রিডাউন্স টু মাই অনার দ্যাট আই এম দ্য অনলি ওয়ান, আমি একমাত্র লোক ইন দ্য রিসেন্ট টাইমস হু হ্যাজ সাবজেক্টেড ইট টু এ সিরিয়াস অনেস্ট ইনভেস্টিগেশন। আমি একমাত্র লোক, এ পর্যন্ত আমি একমাত্র লোক যে সাহসী পদক্ষেপ নিয়ে অনেস্টি
সততার সাথে ধৈর্য সহকারে সব ইনভেস্টিগেশন করেছি অ্যান্ড হ্যাজ কমিউনিকেটেড টু দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীকে জানাতে পারছি রেজাল্টস অফ হিজ কনভিকশনস ইন রাইটিংস পাবলিশড, সাম উইথ সাম উইদাউট মাই নেম। আমি কিছু কিছু আমার নামে বের করেছি, কিছু কিছু লোকের ভয়ে আমার নাম দিইনি, ছদ্মনাম বাট বেনামে বের করেছি। I consider that it redounds to my honor that I am the only one in the recent times, আর কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার পাশে, আমি একাই যা কাজ করার করলাম ফর দ্য ম্যানকাইন্ড অফ হিউম্যান সোসাইটি, রেজাল্ট অফ হিজ কনভিকশনস ইন রাইটিংস পাবলিশড। কি বলছেন উনি? ইন দিস ইনভেস্টিগেশন, এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আই ফাউন্ড, আমি দেখলাম, দি ওয়ে টু দ্য ট্রুথ, আসল সত্যের সন্ধান আমি পেলাম। বাট আই হ্যাড টু ট্রেড ইট অ্যালোন, আমি একাই বুঝলাম, একাই উপভোগ করছি। ভেরি ফার ফ্রম দ্য কমন হাইওয়ে অফ দ্য মেডিকেল রুটিন, মেডিকেল সাবজেক্টে যারা আছে, মেডিকেল প্রফেশনে যারা জড়িত আছে, তারা এই জিনিস কেউ বুঝতে পারছে না। দি ফার্দার আই অ্যাডভান্স ফ্রম ট্রুথ টু ট্রুথ, সত্যের পিছনে আমি বারবার ঘুরেছি। দি মোর মাই কনক্লুশনস লেড মি অ্যাওয়ে ফ্রম দ্য ওল্ড এডিফিস, আমার সেই পুরানো বাড়ি, পুরানো লোকজন, তা থেকে আমি সরে আসতে চাইছি। অ্যান্ড নান অফ হুইচ, এবং কোনোটাই আই অ্যাকসেপ্টেড আনলেস, আমি গ্রহণ করিনি, আনলেস, ততক্ষণ পর্যন্ত না, কনফার্মড বাই এক্সপিরিয়েন্স, আমি আমার এক্সপিরিয়েন্স ছাড়া কোনো জিনিস গ্রহণ করিনি। দি রেজাল্ট অফ মাই কনভিকশনস আর সেট ফর্থ ইন দিস বুক, আমার সেই রেজাল্টগুলো, আমার সেই কনভিকশনস, আমার সেই দৃঢ় বিশ্বাস, আমার সেই সততা, আমার সেই সত্যতা আমি এই বইয়ের মধ্যেই তুলে ধরলাম। ইট রিমেইনস টু বি সিন হোয়েদার ফিজিশিয়ানস, আমি জানি না চিকিৎসকরা হু মেন টু অ্যাক্ট অনেস্টলি, এই সত্যতা, এটা সততার সাথে নেবে কি না, বাই দ্যার কনসেন্স অ্যান্ড বাই দ্যার ফেলো ক্রিয়েচার, অর ক্যান ওপেন দেয়ার আইস টু দ্য স্যালুটারি ট্রুথ। তারা নেবে কিনা আমি জানি না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি খেটেছি। ইন দিস ইনভেস্টিগেশনস আই ফাউন্ড দ্য ওয়ে টু দ্য ট্রুথ, আমি এই দীর্ঘ সময়ের ইনভেস্টিগেশনের মধ্যে সত্যের সন্ধান পেয়েছি। বাট আই হ্যাড টু ট্রেড ইট অ্যালোন, উনি দুঃখ করছেন, কিন্তু দুঃখের বিষয়, আমি কি একাই উপভোগ করব? ভেরি ফার ফ্রম দি কমন হাইওয়ে অফ মেডিকেল রুটিন, মেডিকেল আমার প্রফেশন, আমার বন্ধু বান্ধব থেকে যে এই বিশ্বাস, এই সত্যতা, এই সততা, এই উপলব্ধিটা অনেকটা দূরে, তারা কেউ জানছে না। দি ফার্দার আই অ্যাডভান্স ফ্রম ট্রুথ টু ট্রুথ, যতই সত্যের পিছনে বারবার আমি ঘুরেছি, দি মোর মাই কনক্লুশনস লেড মি অ্যাওয়ে ফ্রম দ্য ওল্ড এডিফিস, ওই বড় বাড়ি থেকে, ওই অট্টালিকাগুলো থেকে আমাকে সরে আসতে হয়েছে। বাট নান অফ হুইচ আই অ্যাকসেপ্টেড, আমি কোনোটা কিন্তু গ্রহণ করিনি, আনলেস কনফার্ম বাই মাই রিপিটেড এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্য রেজাল্টস অফ মাই কনভিকশনস আর সেট ফর্থ ইন দিস বুক, তাই আমি আমার এই বইয়ের মধ্যে তুলে ধরলাম। তাহলে এই হলো তার বই লেখার ভূমিকা। 1805 সালে যেটা উনি বলেছিলেন, তাহলে কতদিন পরে একটা জিনিস জানাচ্ছেন। আজকের একটা চাকরি করতে করতে, ওষুধের কোম্পানিতে কাজ করতে করতে, স্কুলে মাস্টারি করতে করতে, অমুক অফিসে কাজ করতে করতে এসে হোমিওপ্যাথির জয়ধ্বজা উড়াতে চাইছে, হোমিওপ্যাথির পতাকা উড়াতে চাইছে, বড় হোমিওপ্যাথ সাজতে চাইছে, হোমিওপ্যাথির কিতাব লিখতে চাইছে, হ্যানিম্যানের কথাগুলিকে বিশ্লেষণ করতে চাইছে, বোঝানোর জন্য অতি ব্যস্ত। হ্যানিম্যান যা বুঝিয়েছে তাতে সন্তুষ্ট না, আমি বুঝাবো, আমারটা শোনো, আমি বড় পণ্ডিত, আমি মহাপণ্ডিত। হ্যানিম্যান সময় নিলেন 1790 থেকে 1810, 1790 থেকে 10 বছর, 1810, 20 বছর, 20 বছর সময় নিলেন তিনি এই বই বের করতে, এই বইয়ের কথা, মনের কথা বলতে, তার রিসার্চের কথা বলতে। ইট রিমেইনস টু সিন হোয়েদার ফিজিশিয়ানস নেবে কিনা আমি জানি না,
দে ক্যান ওপেন দেয়ার আইস টু দ্য স্যালুট্রি। তারা যদি নিতে পারে, তাদের মন ও শরীরের পক্ষে এটা অনেক স্বাস্থ্যকর। আই মাস্ট ওয়ার্ন দ্য রিডার, আমি আমার পাঠকদের সতর্ক করছি, সাবধান করছি, অনুরোধ করছি, দ্যাট ইন্ডোলেন্স, লাভ অ্যান্ড অবস্টিনেসি প্রেক্লুড অ্যান্ড অনলি ফ্রিডম ফ্রম প্রিজুডিস। তারা যদি এই অন্ধত্ব থেকে সরে আসতে পারে, ওই অন্ধত্ব থেকে দূরে সরে আসতে পারে, ওই সংস্কার থেকে বিচ্ছিন্ন হতে পারে, আনটিয়ারিং জিল, তাদের প্রবল ইচ্ছা থাকে, কোয়ালিফাই ফর দ্য মোস্ট সেক্রেট of human occupations, the practice of the true system of medicine, যদি তারা বেরিয়ে আসতে পারে, যদি তারা ভালোবাসতে পারে, যদি তারা পবিত্র হিসাবে এটা প্রবল ইচ্ছা হিসাবে নিতে পারে, তারা গ্রহণ করতে পারে। এই বলেই তিনি অর্গানন বইটা লিখলেন। কি লিখলেন বইয়ের মধ্যে? বা তাহলে ভূমিকাতে উনি বললেন, আমি দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করেছি এবং যা বিশ্বাস করেছি, যা লিখেছি, তা রিপিটেডলি পরীক্ষা ছাড়া, উপলব্ধি সত্যি ছাড়া আমি একটা কিছু গ্রহণ করিনি। আমি জানি না, কিন্তু এই সত্যতা, এই সততা, এই উপলব্ধিটা আমি একাই কি ভোগ করব। আমি জানি না তারা তাদের সেই প্রাচীন অট্টালিকা ছেড়ে এখানে আসতে পারবে কিনা। যদি তাদের মন পবিত্র হয়, যদি তাদের আন্তরিক ইচ্ছা থাকে, তারা আসলে দেখতে পাবে যে মহান যজ্ঞ, মহান সাধনা মানুষকে বাঁচানোর জন্যে এটা একটা গ্রেট স্যালুট্রি, মন এবং শরীরের জন্যে নতুন ধরনের বিজ্ঞান, নতুন দিগন্ত আমি খুলে দিলাম। এই বইটিকে তিনি দুটো ভাগে ভাগ করলেন। প্রথমে লিখলেন ইন্ট্রোডাকশন, ভূমিকা। ইন্ট্রোডাকশন শব্দ উনি লেখেন, উনি লিখলেন রিভিউ অব দ্য থেরাপিউটিক্স, অ্যালোপ্যাথি অ্যান্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দ্যাট have hitherto এখনো পর্যন্ত বিন প্র্যাকটিস ইন দ্য ওল্ড স্কুল অফ মেডিসিন। হেডিংটা এই দিলেন। প্রথম 30-40টা পাতা। বইয়ের সাইজ দুই রকম হয়, একটা হচ্ছে লম্বা এরকম, একে বলা হয় 1/4 ডিমাই, আর একটা হচ্ছে ছোট সাইজের 1/4 ক্রাউন। ক্রাউন হলে পাতা একটু বেশি হয়, আর নর্মাল বইয়ের সাইজ যেগুলো এরকম থাকে 1/4 ডিমাই। ডিমাই কাগজের 30-32 পাতা হয়েছে। উনি লিখলেন রিভিউ অব দ্য থেরাপিউটিক্স। ক্রিটিসাইজ শব্দ লেখেন। আমি পুনর্বিবেচনা করছি, আলোচনা করছি দ্য থেরাপিউটিক মোড অফ ট্রিটমেন্ট। এই রোগের এই ওষুধ, ওই রোগ হলে ওই করো, এই যে সিস্টেম, সেই সিস্টেম ভুল, সেই সিস্টেম মানা যায় না। সো দ্য রিভিউ অব দ্য থেরাপিউটিক্স, অ্যালোপ্যাথি অ্যান্ড প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দ্যাট এখনো পর্যন্ত চলছে। প্রাচীনপন্থী চিকিৎসা পদ্ধতিতে অ্যালোপ্যাথি এবং সাময়িক উপশমকারী আরোগ্যদানের ভিত্তিতে যে আরোগ্যদান চলছে তার আলোচনা বা পর্যালোচনা করলেন। এই চ্যাপ্টার আজকের দিনে আমাদের কোনো প্রয়োজন নেই। পড়ব, জানব, কেন বলব। এই 30-35টা পাতা কেউ পড়ে না, মন দিয়ে দেখে না। আমার দেখার খুব প্রয়োজনও পড়ে না, কারণ যে চিকিৎসা পদ্ধতি 1790 সালে, 1795 সালে, 1800 সালে, 1810 সালে হ্যানিম্যান দেখেছিলেন, অ্যালোপ্যাথিক যে চিকিৎসা, সেই চিকিৎসা আজ আর অ্যালোপ্যাথিতে নেই। এখন তথাকথিত অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক উন্নত হয়েছে, অনেক মডিফাইড হয়েছে। তো হ্যানিম্যান তখনকার দিনের চিকিৎসকদের কনভিন্স করার জন্য কেন আমি হোমিওপ্যাথি আবিষ্কার করলাম, এই প্রাচীনপন্থী চিকিৎসা পদ্ধতি থেকে পার্থক্যটা কি তোমাদের আমি বোঝাচ্ছি, সমালোচনা করছি, দেখাচ্ছি।
তোমাদের চিকিৎসা সাময়িক উপশমকারী, পার্মানেন্ট আরোগ্য দান তোমরা করতে পারো না। হ্যানিম্যান যেহেতু একটা নতুন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করলেন, একটা নতুন পদ্ধতি সমাজকে দিতে চাইলেন, তাই রিভিউ করলেন আগেরটা থেকে আমি কেন করলাম। যে কোনো জিনিসই মানুষ করে, শুধু পুস্তক বলে না। হ্যানিম্যান সেটি করবেন। তিরিশ 35 কি বললেন তিনি সে বইটার মধ্যে? সেই চিকিৎসার আজ আর নেই, সেই সব পদ্ধতি আজ আর নেই। তাই এই রিভিউ পাঠ আজকের আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যাদের সময় আছে দেখতে পারি হ্যানিম্যান কি বলেছেন, কিন্তু হ্যানিম্যান যে কথাগুলো বলেছে সেই ধরনের চিকিৎসা, সেই ধরনের পদ্ধতি অ্যাবসলিউটলি কোথাও আজকাল আর হয় না। তারই সিমিলার টাইপ কিছু হতে পারে, কিন্তু তা অনেক উন্নত। হ্যানিম্যান এই 30 পাতার মধ্যে কি বলতে চেয়েছে আমি একটু সংক্ষেপে বলব। তোমাদের ধারণা রোগের মূল কারণ ধ্বংস করতে হবে। তোমরা বিশ্বাস করো রোগের মূল কারণ টলিকাজম, কিন্তু তোমরা বৃথা চিৎকার করছো। এই চিৎকার করা তোমাদের বৃথা। তোমরা বিশেষ কিছু উপকার মানুষকে করতে পারবে। মূল কারণ তোমরা কি বের করলে? তোমরা বলছো দেহের অভ্যন্তরস্থ প্যাথোলজিক্যাল যন্ত্রপাতিগুলো, এগুলো মোটামুটি আমাদের সবই জানতে জানতে, পড়তে পড়তে, শুনতে শুনতে হ্যানিম্যানের এই বক্তব্য থিওরিটিক্যাল অনেকে জানা। প্যাথোলজিক্যাল পরিবর্তন যা হচ্ছে, স্ট্রাকচারাল পরিবর্তন যা হচ্ছে, দেহগত পরিবর্তন যা হচ্ছে, তোমরা তাই নিয়ে পড়ে আছো। অল্টারেশনস ইন দ্য প্যাথোলজি, ইন দ্য মরবিড স্টেটস, তাকে তিনি বললেন প্রাইমা কজা মরবি। তোমরা এই সব নিয়ে মাথা ঘামাচ্ছ। আমি নতুন সৃষ্টি জিনিস আবিষ্কার করেছি, এইসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। রোগের অনুমান ভিত্তিক স্থূল চিকিৎসা তোমরা করে চলেছ। তোমরা রোগের প্যাথোলজিক্যাল কারণ দূর করার চেষ্টা করছো, তোমরা ভুল করছো। হ্যাঁ, মানে এই কথাগুলি ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যে বারবার বলেছে। তাই যারা এই পাতাগুলো পড়েনি, খুব কঠিন ইংরাজি ট্রান্সলেশনগুলো করেছে, খুব বাজে কঠিন ইংরাজি, বোঝা খুবই মুশকিল। আর বঙ্গানুবাদ তারও কঠিন। তুমি যদি ইংরেজি থেকে বাংলা পড়লে, যারা যারা করেছে, সহজভাবে কেউ করতে পারে। সহজ জিনিস বোঝে না। সহজ লাইনগুলো যে বাংলায় বুঝিয়ে দেবো তা না, তাদের বাংলা বুঝতেই আবার ডিকশনারি লাগে। তাই পণ্ডিত প্রবাদদের জ্বালায় আমাদের ছেলেরা কিছু শিখতে পারে। লোকাল ইনফ্লামেশন যদি কোথাও জায়গা ফুলে যায়, তখন মনে করো তো রক্তটা পুষটা বের করে দিতে হবে। এক ধরনের জোঁক রাখত, এবং প্যারিসের একজন ডাক্তার এই চিকিৎসা আবিষ্কার করেছিল। তোমরা ওখানে জোঁক বসিয়ে রক্ত বের করছো। ওই প্যারিসের চিকিৎসক, ওই চিকিৎসককে উনি বলছেন রক্ত শোষক চিকিৎসক। হ্যানিম্যান খুব কড়া কড়া কথা বলেছেন এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। ওই রক্ত শোষক চিকিৎসক যদি মোষের পালের প্রধান ভেড়া হয়, এই উদাহরণ দিচ্ছে, ওর গলায় ঘন্টা বাঁধা। যারা মেষ চাষ করে মাঠে, ভেড়া, যে একটা লিডার ভেড়া থাকে তার গলায় ঘন্টা বেঁধে দেয়, হাতিদের যেমন নেতা থাকে। তো ওই প্যারিসের চিকিৎসকটা হচ্ছে ঘন্টা বাঁধা রক্ত শোষক। আর তোমরা যারা এই রক্ত বের করা চিকিৎসা করে চলেছ, তোমরা সব ওই ঘন্টা বাঁধা মেষের অনুসরণকারী মেষের দল, ভেড়ার দল। তোমরা রোগের কারণ স্থূল ভাবছ। স্থূল নয়, রোগের কারণ সূক্ষ্ম। সূক্ষ্ম যদি না হতো তাহলে স্মল পক্স, জলবসন্ত যে রোগ, একটা লোক কাশি দিলে বা এ বাড়িতে হলে পাশের ঘরের কাশি রোগটা হতো না, যেটা আজকে ড্রপলেট ইনফেকশন জানা গেছে। হ্যানিম্যানের সময় মাইক্রোস্কোপ ছিল না, যন্ত্রপাতি ছিল না,
কিন্তু তার চিন্তাধারা কত সূক্ষ্ম ছিল। উনি বলেছেন রোগ সব সূক্ষ্ম, মানুষের শরীর সূক্ষ্ম। ঔষধগুলিকে তোমরা সুন্দর সুন্দর রং করে, আজও অনেক জায়গায় করছে নানা অন্য টেকনিকে, বোতলজাত করছো, লেবেল দিয়ে লোভনীয় করছো, উপকার তো হচ্ছে না, বরং মানুষের ক্ষতি করে চলেছে। কোথাও খুঁজ ফুটিয়ে তোমরা ছিদ্র করে চিকিৎসা করছো মানুষকে। পশমি পোশাক পরিয়ে, প্রচন্ড গরমের মধ্যে পোশাক, আইসোপ্যাথির কথা বলছে, পশকি পোশাক পরিয়ে সারা শরীর ঢেকে রাখছো। কোথাও বমি করানোর জন্য অ্যান্টিএমেটিক ওষুধ খাওয়াচ্ছ, গরম জলে পা ডুবিয়ে রাখতে বলছো, ক্ষুধা বৃদ্ধির জন্য অ্যাপারামেন্ট ওষুধ দিচ্ছ। তোমরা এই সব করে চলেছ। ফোসকা তৈরি করে পুঁজ বের করতে হবে বলে মেজেরিয়াম লাগাচ্ছ। তোমরা ক্যান্থারিসের পুলটিস লাগাচ্ছ, তোমরা গরম মালিশ লাগাচ্ছ, তোমরা অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করছো। না, তোমরা ভুল করছো। তোমাদের চিকিৎসা পদ্ধতি ভুল, তোমরা অন্যায় করছো, তোমরা মানুষের সাথে প্রতারণা করছো। চিকিৎসা হবে প্রকৃতির পথে। প্রকৃতি দেহের রোগ সারাতে পারবে, প্রকৃতির ওই দেহের রোগকে সারাতে চাই। প্রকৃতিকে সাহায্য করতে হবে আমাকে। প্রকৃতিকে সাহায্য করতে হলে দেহকে শক্তিশালী করতে হবে, এবং প্রকৃতি নিজেই রোগ সারানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তুমি দেখবে এসব হ্যানিম্যানের কথা বলছে, সব থিওরিটিক্যাল পার্টের কথাগুলোই বাংলায় সহজ করে বলছে। তুমি দেখবে যে একটা চোঁচ ফুটলে হাতে খচখচ করছে, যতক্ষণ না বেরোচ্ছে তোমার মধ্যে একটা অস্বস্তি চলছে। তোমার জীবনে শক্তি, তোমার শরীর ওটাকে বের করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তোমার দাঁতের গোড়ে একটা মাছের কাঁটা ফুটলে, তোমার গলায় একটা কাঁটা, তোমার খচখচ করছে, তোমার জিভ যাচ্ছে, দাঁত যাচ্ছে, প্রকৃতি চাইছে। তোমার ল্যারিংসের ভিতরে একটা খাওয়ার সময় খাদ্য বানা চলে গেলে তা বের করার জন্য হাঁচি, কাশি এবং অনস্থান তোমার অস্বস্তি বোধ হচ্ছে। তার মানে কি? তার মানে প্রকৃতি চায় রোগ সারাতে। প্রকৃতি অবাঞ্ছিত জিনিস শরীরের মধ্যে রাখতে চায় না। এই জীবনী শক্তি সূক্ষ্ম, আর তোমরা স্থূল বুদ্ধি নিয়ে স্থূল চিন্তা করে চলেছ দিনের পর দিন। তোমরা স্নায়বিক শক্তি বৃদ্ধি করার ওষুধ দিচ্ছ, তোমরা বলাধানকারী ওষুধ দিচ্ছ, তোমরা স্বাচ্ছন্দ্যবর্ধক ওষুধ দিচ্ছ, তোমরা যৌন শক্তি বর্ধককারী ওষুধ দিচ্ছ, কিন্তু মানুষের কোনো চিকিৎসা করছো না, মানুষ নিয়ে কিছু ভাবছো না। তোমরা যৌন শক্তি বৃদ্ধির জন্য অ্যাম্বার গ্রিস দিচ্ছ, সিনকাস দিচ্ছ, তখন এসব দেওয়া তো হ্যানিম্যানের সময় উনি উদাহরণ দিয়েছেন। ক্যান্থারাইডিন দিচ্ছ, ট্যাপলস দিচ্ছ, এলাচ খাওয়াচ্ছ, দারুচিনি খাওয়াচ্ছ, ভ্যানিলা খাওয়াচ্ছ। কানে কম শুনছো বলে এক ধরনের বিদ্যুতের মৃদু উত্তেজনা দিচ্ছ। ভয়ঙ্কর পারদ জাতীয় ওষুধ খাওয়াচ্ছ নানান রকম ঘাতে। মার্কুরেলিয়া, ক্যালোমেল, করোসিভ সাপ্লিমেন্ট, মার্কুরিয়াস কর, যেটা মার্কুরিয়াস অয়েনমেন্ট লাগাতে দিচ্ছ। ম্যালেরিয়াতে তোমরা একমাত্র কুইনাইন ধরে বসে আছো, কিন্তু একমাত্র কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ নয়। আরোগ্য লাভ হইয়া গিয়াছে বলিয়া তোমরা হাসপাতাল থেকে রোগী ছেড়ে দিচ্ছ, কিন্তু রোগী আরোগ্য হইতেছে না। বাড়ি আসিয়া তার ক্ষুধা হইতেছে না, তার পেট গুড়গুড় কমিতেছে না, সে চোখ মুখে ধাঁধা দেখিতেছে। আদর্শ আরোগ্য তোমরা করতে পারছো না। তোমরা হাসপাতাল থেকে আরোগ্য হয়েছে বলে নিদান দিয়ে ছেড়ে দিলে। টাইফাস জ্বরে তোমরা ভ্যালেরিয়ানা মাদার খাওয়াচ্ছ, ভ্যালেরিয়া গাছের রস খাওয়াচ্ছ। চোখ উঠলে, চোখের ইনফেকশন হলে তোমরা সেন্ট ইটস সেলফ, যেটা পারদ থেকে রেড অক্সাইড অফ মার্কারি, যেটা থেকে উনি পরে ওষুধ বানিয়েছেন সিনাবেরিস, তাই তোমরা লাগাতে দিচ্ছ। তোমরা পালস রেট কমে গেলে ডিজিটালিস খাইয়ে যাচ্ছ দিনের পর দিন, যার ডাক নাম ফক্স ক্লোভ। কিন্তু একটা সময় ওই ডিজিটালিস খাওয়াতে খাওয়াতে তার পালস রেট এত কমে যাবে, কিংবা বন্ধ করলে পালস রেট আবার এত উচ্চ হারে বাড়তে থাকবে, যাকে আমি বলছি সেকেন্ডারি অ্যাকশন, সেই রোগী মৃত্যুর দিকে চলে যায়। তোমরা তাকে আর বাঁচাতে পারছো না। তোমাদের বয়কট করা উচিত, তোমাদের একত্রে বাতিল করা উচিত। তোমাদের চিন্তাধারা ভুল, তোমাদের আইডিয়া রং, তোমাদের বিবেকের তাড়না হচ্ছে না, তোমাদের
শুধু ব্যবসা মনোবৃত্তি নিয়েই চলতে হচ্ছে। তোমাদের মধ্যে তো কেউ কেউ বিবেকের তাড়না অনুভব করেছে। হ্যানিম্যান খোঁজ খবর রাখতেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি কয়েকজনের নাম বলেছেন, এক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে। ক্রুজার হ্যানসেন বিবেকের তাড়নাও অনুভব করে লেখা দিয়েছেন, এই চিকিৎসা ভুল, বাতিল করো। তোমাদের মার্কার হার্স লেখা দিয়েছেন। একজন ড্যানিশ আর্মি ফিজিশিয়ান ড্যানিশ স্টলও বারণ করেছেন যে চিকিৎসা পদ্ধতি ভুল, আমি মানি না। তবু তোমাদের কোনো সম্বিত ফিরছে না। এসব পর্যবেক্ষণ করেই আমি হোমিওপ্যাথি আবিষ্কার করেছি। হোমিওপ্যাথি নিয়ে একবার তোমরা ভাবো, আমার প্যাথি নিয়ে একবার চিন্তা করো। হ্যানিম্যান সাহসী ছিলেন, সত্যের পূজারী ছিলেন। সত্যকে বলতে তিনি দ্বিধা করেননি। রূঢ়ভাবে লিখতে তিনি ভয় পাননি। বিবেকানন্দের যে কথা পরবর্তীকালে আমরা জেনেছি, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। হ্যানিম্যানটা তিনি ইন্ট্রোডাকশনে যে ভাষা ব্যবহার করেছেন, ভদ্র নম্রভাবে, তোমরা বৃথা অহংকারে পরিতৃপ্ত হয়ে আছো। তোমরা পথভ্রষ্ট হইয়া নানা কল্পিত পন্থায় একজনের পর একজন আবিষ্কার করিতেছ। তোমাদের গুরুরা যা করেছে, একজন যে থিওরি আবিষ্কার করে গেল, কিউরেরিয়া কিউরেন্টার, কন্ট্রারিয়া কন্ট্রারিস কিউরেন্টার, আর শিষ্যরা সেই ভণ্ড গুরুর প্রতিধ্বনি করিয়া চলেছে। বৃথা চিৎকার ছাড়া তোমরা কিছুই করতে পারছ না। বৃথা গর্বে তোমরা স্ফীত ফুলে আছো। তোমাদের গবেষণাগুলি বেশিরভাগ শুধু জমকালো, নীরস, অর্থহীন। আরোগ্য বিধানের সংকেত দানে সম্পূর্ণ অক্ষম, আমি বলছি। এইসব তোমাদের কারুর একাগ্রতার সাধনা নয়। কেউ গুছিয়ে সাধনা করে কিছু করনি। তোমাদের এই জোঁক লাগিয়ে রক্ত খাওয়ানো, প্যারিসের রক্ত পিপাসু চিকিৎসকের অনুকরণে সবাই এই পথ ধরেছ। এই জন্য কসাইখানার দরজা খোলার এক গর্জনিকা প্রবাহে চলেছ। প্রতিটা লাইন আমি ইন্ট্রোডাকশন থেকেই বলছি, আমি নিজে বুঝাচ্ছি। কি সাংঘাতিক কথা হ্যানিম্যান এখানে বলেছেন। এই জন্য কসাইখানার দরজা খোলা এক প্রতিযোগিতা তোমরা আরম্ভ করছো। রোগের মূল যে গভীরে, কিন্তু তোমাদের কাণ্ডজ্ঞান নেই। তোমরা কাণ্ডজ্ঞানহীন ভাবে রোগ আরোগ্যের নামে অস্বাভাবিক উপায়ে রোগ লক্ষণকে দূর করার প্রচেষ্টায় খেলায় মেতে আছে। তোমাদের সব বৃথা স্বপ্নবিলাস, ভিত্তিহীন অলীক কল্পনা, অলীক ধারণা। কোনো উপকার তো কোনো মানুষের হচ্ছে না, কোনো কল্যাণ তো পৃথিবীর মানুষের হচ্ছে না, বরং মানব জাতি আরো পীড়িত হয়ে পড়ছে, মানব জাতি আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এসব কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা তোমাদের নয়। এসব তোমাদের ব্যবসার পথ সুগম করার জন্য এক একটা কৌশল এক একজন আবিষ্কার করে চলেছ দিনের পর দিন। কোন রোগী তোমরা ভালো করতে পারছো। আরোগ্য লাভ হয়েছে বলে হাসপাতাল থেকে যেসব রোগী বাড়ি পাঠিয়ে দিচ্ছ, তারা কি সত্যি আরোগ্য হয়েছে কেউ একজনও? এসব তথাকথিত বিজ্ঞানসম্মত চিকিৎসায় রোগী দিনের পর দিন মৃত্যুর দ্বারে উপনীত হচ্ছে, একজনও মৃত্যুর হাত থেকে ফিরে আসছে না। কিন্তু তোমাদের সম্বিত ফিরছে না। তোমাদের এই কুচিকিৎসা আসলে রোগীদেরকে হত্যা করছে। তোমরা হত্যাকারীর দল। তোমরা ডিজিটালিস্ট দিচ্ছ, নিদ্রা দূর হয় সেই ওষুধ দিচ্ছ, ক্ষুধা হয় না সেই ওষুধ দিচ্ছ। তোমরা রোগীকে দেখছ না, তোমরা মানুষকে ভাবছ না। শরীরে শক্তি থাকছে না, মৃত্যু আসন্ন হয়ে পড়ছে, ওজন কমে যাচ্ছে, তার শরীরের জীবনী শক্তি হ্রাস প্রাপ্ত হচ্ছে, তারা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে, একজনও বাঁচছে না। আমি বেশিরভাগ লোককে তোমাদের চিকিৎসায় বাঁচতে দেখছি না।
তোমরা এইরূপ চিকিৎসাই করে চলেছ। দুঃখের বিষয়, 2500 বছর পেরিয়ে গেল, এখনো তোমাদের একই চিকিৎসা পদ্ধতি চলছে। মিথ্যা ও প্রতারণা মিশ্রিত অমূলক সিদ্ধান্তই তোমরা গ্রহণ করে চলেছ। অ্যাড আসু ইন মরবিস টান দিয়েছে জার্মান শব্দ, অ্যাড আসু ইন মরবিস। কোনো পরিবর্তন রোগীর কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে না, সবকিছু রোগীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তোমাদের অনিষ্টকারী চিকিৎসা বিধান, তোমাদের চিকিৎসা বিধান অনিষ্টকারী, এছাড়া আমি আর কিছুই বলতে চাই না। তোমাদের নিষ্ঠুর ব্যবহার আজ চরম থেকে চরমতম উঠেছে। এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ইন্ট্রোডাকশনে হ্যানিম্যান বলেছে। তাহলে 30-35 পাতার যে ইন্ট্রোডাকশন অনেকে বড়াই করে, তুমি ইন্ট্রোডাকশন পড়োনি, তুমি তো অর্গাননের আসলটাই পড়োনি, কিচ্ছু দরকার হবে না। এই যে তোমার চিকিৎসা আটকাবে, অর্গাননের ভিতরে আসবো, হ্যানিম্যান তারপরে কি বলেছে সেখানে আসবো। আমি যেটা বলেছিলাম, যা ভেবেছিলাম একদিনেই আমি খুব সংক্ষিপ্ত আকারে অর্গানন বুঝিয়ে দেবো, এখন ভাবছি তা হবে না। আমার 3টে ক্লাসেই আমি শেষ করব, সামনের বৃহস্পতিবারও নেব, শনিবারও নেব। আজকের ইন্ট্রোডাকশন আমরা যেটুকু পারি আরো এগোবো, আমি থামছি না এখন। সো হ্যানিম্যান এত কড়া কথা হয়তো না বললে পারতেন, কারণ তিনি একা, তার পিছনে কোনো লোক নেই। উনি নিজেও স্বীকার করেছেন যা কিছু প্রতিষ্ঠা করার আমি একা করে চলেছি। কিন্তু আমার এই সিদ্ধান্তে তোমরা এসো, দেখো, পরীক্ষা করো, যাচাই করো। আমি তো যাচাই করেই তোমাদের বলছি। আসছি সেকেন্ড পার্ট, 2 মিনিট বিরতি।